প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। যারা বিবিএ অনার্সে পড়ো তাদের জন্য বিগত 12টি লেকচার ডেলিভারি দিয়েছি শুধুমাত্র মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং এর উপরে। তো আজকে আমি ক্যাপিটাল বাজেটিং এর উপরে কোনো লেকচার দিচ্ছি না। তোমাদের পরবর্তী যে একটা কঠিন চ্যাপ্টার বলা যেতে পারে, সেখানে ওই চ্যাপ্টারটা অনেকে ভয়ে থাকে যে আসলে এটা রিকভার করতে পারবো কিনা। তো শিক্ষার্থীবৃন্দ, এটার উপরেও আমি অনেকগুলো লেকচার ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার ইচ্ছা আছে। যারা শুরু থেকে শেষ অবধি দেখবে তারা অবশ্যই সেখান থেকে কিছু অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস। তো প্রিন্সিপালস অফ ফিনান্স, যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে আছো, এটা অবশ্য আমি আগেও বলেছি, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স, মানে সবগুলো ডিপার্টমেন্টের জন্যই এই অধ্যায়টি কাজে লাগে। এছাড়া যারা এমবিএতে আছে, বিভিন্ন প্রফেশনাল লেভেলে আছে, তাদের জন্য এই অধ্যায়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ারে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলতে তো পরীক্ষার্থী, ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য কাজে লাগবে। আসলে ওদের সাবজেক্টের নাম হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফার্স্ট পার্ট আছে এবং সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট সম্পূর্ণই থিওরিটিক্যাল বিষয়, ওইটা তুমি নিজে রপ্ত করতে পারবে। এর ফার্স্ট পার্ট যেটা আছে সেটা থেকে তোমরা এই ম্যাথমেটিক্যাল টার্মস গুলো তোমাকে দক্ষতার সাথে কমপ্লিট করতে হবে। আর যত বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে প্র্যাকটিস করলে তোমার যদি অঙ্কগুলো তোমার দেখতে মনে হয় যে আমি এগুলো তো করেছি, এগুলো তো করেছি, তাহলে তুমি একটু সাহস পাবে। এছাড়া তুমি প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে সেখানে যদি আনসার করতে পারো, তাহলে দেখবে যে তোমার পরীক্ষা ভালো হবে। এটা যারা বাংলা ভার্সনে আছো এবং ইংলিশ ভার্সনে আছো সবার জন্যই কাজে লাগবে। বাট আমার অঙ্কগুলো, ম্যাথমেটিক্যাল টার্মগুলো সব ইংরেজিতে করা, তাতে কোনো প্রবলেম নাই। শুধুমাত্র যারা বাংলায় লিখতে চাও শব্দটাকে বাংলা করে নিলেই হয়ে যাবে। এখানে একটা উক্তি জাস্ট দিয়েছি তোমাদের জন্য, সেটা হলো ডেয়ার টু ড্রিম বাট অলসো ডেয়ার টু অ্যাক্ট। অর্থাৎ স্বপ্ন দেখতে তোমার কি করতে হবে, সাহসী হতে হবে। অর্থাৎ স্বপ্ন দেখার জন্য যে একটা সাহসিকতার প্রয়োজন হয়, সেটা তোমার থাকতে হবে, বাট অলসো ডেয়ার টু অ্যাক্ট। এবং তোমার কার্যক্ষেত্রেও তোমাকে সাহসী ভূমিকা নিতে হবে। অ্যাক্টিং, যে কোনো একটা এন্টারপ্রেনার হওয়ার পিছনে তোমাকে ভূমিকা রাখতে হবে। সেটা তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে করতে পারো, তোমার পাড়া প্রতিবেশী মিলে কিছু একটা করার উদ্যোগ নিতে পারো। তাহলে দেখা যায় যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন গড়ে উঠবে বা কোনো কিছু ডেভেলপ করার ক্ষেত্রে তুমি কোনো কাজে নামবে, তখন তোমার যে বাজে কোনো বিহেভ যদি থাকে সেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে, খারাপ সঙ্গকে তুমি অ্যাভয়েড করতে পারবে তোমার জীবনে চলার পথে। এই কথাটা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে যে তাহলে আমরা কি করব, ডেয়ার টু ড্রিম অর্থাৎ স্বপ্ন দেখতে সাহস করব, বাট অলসো ডেয়ার টু অ্যাক্ট, এবং সেটা সফলতার সাথে পূরণ করার জন্য, এমনকি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা করণীয় সেটা আমাকে করার জন্য সাহস অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে আসলে রিস্ক অ্যান্ড রিটার্ন, অর্থাৎ আমার অধ্যায়টার নামই হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক মানে কি বলতো? রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, আর রিটার্ন মানে হচ্ছে আমার বিনিয়োজিত অর্থ যেখানেই থাকুক না কেন সেখান থেকে কি পরিমাণ আমি রিটার্ন পাচ্ছি, সেখান থেকে কি পরিমাণ আমি ইনকাম করতেছি, সেই বিষয়টাকে নিরূপণ করার জন্যে আমি এই অধ্যায়টি বেছে নিয়েছি। যার কারণে এটা তোমার জীবনে বিজনেস ক্ষেত্রে কাজে লাগবে, তোমার মন মানসিকতার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কাজে লাগবে। এই জন্য একটা এটাকে কি বলবো, রিস্ক যে অধ্যায়টি আছে এটা একটু ডিফিকাল্ট হলেও প্রত্যেকটি লেকচার যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি সেগুলো পারবে। তো এখানে ডেফিনেশন অফ রিস্ক বলা আছে যে আসলে আমরা এটা কিভাবে সংজ্ঞায়ন করতে পারি। তো সংজ্ঞায়ন করতে পারি, এটা এক একজনের এক এক মত থাকতে পারে। যেমন ধরো যে এখানে এই যে এল জে গিটম্যান উনি বলেছেন যে রিস্ক ইজ দ্য ফিনান্সিয়াল লস, অর্থাৎ এখানে ঝুঁকি যেটা আছে সেটা হচ্ছে আসলে আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো ভেরিয়েবিলিটি অফ পসিবল আউটকামস ফ্রম এ গিভেন ইনভেস্টমেন্ট, এখানে ব্লক এন্ড হার্ট বলেছেন ভেরিয়েবিলিটি জাস্ট একটা পার্থক্য হতে পারে অফ পসিবল আউটকাম, অর্থাৎ আমার যে একটা সম্ভাবনা কি ধরনের ইনকাম হতে পারে তার একটা সম্ভাবনা ফ্রম এ গিভেন ইনভেস্টমেন্ট। ধরে নাও আমি দুটো এক ফার্মে কিছু টাকা বিনিয়োগ করেছি, আর সেই বিনিয়োজিত অর্থ থেকে আমার যে টাকা রিটার্নের একটা পসিবিলিটি বা টাকা রিটার্নের একটা আউটকামস, তার মধ্যে ভেরিয়েবিলিটি থাকতে পারে, অর্থাৎ ডিফারেন্স থাকতে পারে, আলাদা আলাদা হতে পারে। এটা বোঝাতে ব্লক এন্ড হার্ট তিনি এই উক্তিটি করেছেন। এরপরে দেখো যে রিস্ক মে বি ডিফাইন্ড as the likelihood that the actual return from, মানে অ্যাকচুয়াল রিটার্ন অর্থাৎ আমি প্রকৃত পক্ষে যে রিটার্নটা পেয়েছি অ্যান্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ থেকে উইল বি লেস দেন, সেটা লেস হবে অর্থাৎ কম হবে দেন দ্যাট ফরকাস্ট রিটার্ন। ফরকাস্ট রিটার্ন মানে আমি হয়তো পূর্বাভাস দিয়েছি যে আমার 15% রিটার্ন হতে পারে, বাট আমি সেখান থেকে অ্যাকচুয়ালি 13% রিটার্ন পেলাম, এরকম তো হতেই পারে। সেটা মিন করার জন্য জন জে হ্যাম্পটন তিনি বলেছেন যে রিস্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য লাইকলিহুড দ্যাট দ্য অ্যাকচুয়াল রিটার্ন ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট উইল বি লেস, অর্থাৎ অ্যাকচুয়াল যে রিটার্নটা আমি পাচ্ছি সেটা পূর্বাভাসকৃত রিটার্নের চাইতে কি হবে, কম হবে। কারণ আমাদের পূর্বাভাসটা তো বেশি হতে পারে, আমি প্রত্যাশা করেছি যে আমি এই বছরে 15% অথবা 18% বা 20% অর্জন করতে পারবো, কিন্তু ইয়ার শেষে দেখা গেল সেখান থেকে আমি অর্জন করতে পেরেছি 13% অথবা 12%। এটা হতে পারে, ইট মে বি অকার্ড ফর দ্য বিজনেস অকারেন্স। ঠিক আছে, এরপরে দেখো যে টাইপস অফ রিস্ক, অর্থাৎ রিস্ক কত রকম হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যারা ইংরেজিতে আছো বা ইংলিশ ভার্সনে আছো অথবা বিবিএ তে আছো তারা ইংলিশে যারা লিখো তাহলে যে বিজনেস রিস্ক আছে অর্থাৎ ব্যবসায়িক ঝুঁকি আছে, ফিনান্সিয়াল রিস্ক অর্থাৎ আর্থিক ঝুঁকি আছে, আর পিওর রিস্ক অর্থাৎ খাঁটি ঝুঁকি আছে। এখানে বলা আছে টাইপস অফ রিস্ক, অর্থাৎ এই তিন ধরনের রিস্ক হতে পারে। এটা তোমরা থিওরিটিক্যাল যে যারা বাংলায় দিবে তারা বাংলায় একটু পড়ে নিবে, আর যারা ইংরেজিতে লিখবে তারা ইংরেজিতে পড়ে নিবে। ঠিক আছে, এরপরে যেটা হতে পারে রিটার্ন। রিটার্ন মানে আমরা কিছুক্ষণ আগে বলেছি
যে আমি যে ইনভেস্ট করেছি, যে প্রকল্পে ইনভেস্ট করেছি বা যেখানে ইনভেস্ট করেছি, সেটা সঞ্চয়পত্রে হতে পারে, অথবা কোনো খামারে হতে পারে, অথবা কোনো গবাদি পশুতে হতে পারে, বা মৎস্য খামারে হতে পারে, যে কোনো জায়গা থেকে আমার বিনিয়োজিত অর্থ থেকে আমার যে আমি কামবে মানে যে পরিমাণ অর্থ আমার আসবে, সেটাকে আমি রিটার্ন বলতে চাচ্ছি, ইনকাম বলতে চাচ্ছি। তো এখানে বলা আছে দ্য রিটার্ন ইজ দ্য লোকাল গেইন অর লস এক্সপিরিয়েন্সড অন এন ইনভেস্টমেন্ট ওভার এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে বিনিয়োজিত অর্থ থেকে যে পরিমাণ টাকা আমরা উপার্জন করতে পারবো, সেই উপার্জিত অর্থটাই হচ্ছে আমার রিটার্ন। বাট এখানে লস কিন্তু আসতে পারে, এমন নয় যে আমার লস হবে না, হতে পারে। ইটস মেবি অকার্ড ফর দ্য বিজনেস কনসার্ন, ঠিক আছে। এবং বলা আছে চেঞ্জ ইন রিটার্ন উইথ দ্য ওপেনিং ভ্যালু নর্মালি 1 year গেটিং রিটার্ন। অর্থাৎ আমি ওপেনিংয়ে বা শুরুতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছি, মানে এই বিনিয়োজিত অর্থ থেকে সচরাচর যে পরিমাণ অর্থ আমরা পেতে থাকি, সেটাই হচ্ছে রিটার্ন। এটা খান অ্যান্ড জেন, একজন লেখক, তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা আগের বিষয় আলোচনা করলাম যে রিস্ক। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, অর্থাৎ ঝুঁকি এমন একটা বিষয় যে আমি যেখানেই যাব না কেন, কোনো বিজনেস করতে চাই, কোনো প্রকল্প গঠন করতে চাই, সেখানে যদি আমার রিস্ক না নেই, তাহলে কোনোদিনই প্রকল্প গ্রহণ করা হবে না। এখানে বলা আছে যে মোর রিস্ক মোর গেইন, অর্থাৎ যত বেশি আমি ঝুঁকি নিব, সেখানে আমার গেইনটাও বেশি হবে। আর নো রিস্ক নো গেইন, আমি কোনো ঝুঁকি নেব না, আমার কোনো গেইন হবে না। এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং আমাকে কি করতে হবে, ভালো কিছু অর্জন করার জন্য রিস্ক নিতে হবে। তো এখানে রিটার্নের যে বিষয়টা আছে, দেখো, রিটার্ন মানে হলো ডিভিডেন্ড ইল্ড, অর্থাৎ আমি যে পরিমাণ ডিভিডেন্ড মানে অর্জন করেছি, কি বলে, লভ্যাংশ অর্জন করেছি, প্লাস ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হচ্ছে মূলধনী লাভ। আচ্ছা, মূলধনী লাভ বলতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি গেস করতে পারছো যে হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল গেইন? আসলে ক্যাপিটাল গেইন হচ্ছে মূলধনী লাভ। তাহলে মূলধনী লাভটা কাকে বলবো? এই সাপোজ ধরে নাও কোনো একটা সম্পত্তি আমি 2 লক্ষ টাকায় ক্রয় করেছি, তো সেটা 6 মাস অথবা 1 বছর পরে আমি 2 লাখের জায়গায় 2.5 লাখ টাকা এখানে বিক্রি করেছি। সুতরাং এই যে আমরা সম্পত্তি ক্রয় করলাম এবং সম্পত্তি বিক্রি করলাম, এই সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মধ্যে অর্জিত যে মুনাফাটা হলো, তার নামই হচ্ছে ক্যাপিটাল গেইন, অর্থাৎ মূলধন জাতীয় এটা আয় বলা যেতে পারে। এরপরে আমরা এখনই দেখলাম যে আর ইকুয়াল টু D1। D1 হচ্ছে একটা মিনিং এখানে আছে, সেটা আমি পরবর্তী অধ্যায়ে পরবর্তী পেজে বলবো। আর P0 এটা মানে কি, প্লাস P1 P0 নিচে হচ্ছে P0 ইন্টু 100। তাহলে এটা জাস্ট একটা সূত্র এখানে সেট করা হয়েছে। এই সূত্র অনুযায়ী আমরা কি করব, রিটার্নের পরিমাণটা বের করব। তো খেয়াল করো যে এখানে রিটার্নের যে সূত্রটা আমি আগের পেজে দিয়েছি, জাস্ট এখানে ব্যাখ্যা করা হয়েছে যে D1 প্লাস P1 মাইনাস P0 নিচে হচ্ছে P0। তো এটার ডিটেলস হচ্ছে D1 হলো ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে হলো লভ্যাংশ। আর PO ভ্যালু অফ ওপেনিং অ্যাসেট। তো ভ্যালু অফ ওপেনিং অ্যাসেট বলতে আমরা যেটা বুঝি, ধরে নাও 100 টাকা মূল্যের একটা শেয়ার আমরা ক্রয় করেছি। তো 100 টাকা শেয়ার ক্রয় করেছি, তার নামে হচ্ছে ওপেনিং অ্যাসেট। তো ইয়ার শেষে যদি তার ভ্যালুটা 110 টাকা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো P1 ভ্যালু অফ ক্লোজিং অ্যাসেট। সুতরাং এই P1 এবং PO এটার মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আমরা এখানে লিখব, আর নিচে তো PO লিখব। এবার
আর মানে হলো তোমার রিটার্ন, পার্সেন্টেজ অফ রিটার্ন, দ্যাট মিন্স এটা ক্যালকুলেশন করলে যা আমরা পাবো সেটা পার্সেন্টেজ আকারে পাবো। তা এখানে আমাদের প্রত্যাশিত মুনাফা বেশি হতে পারে, বাট অ্যাকচুয়াল রিটার্নটা কম আসতে পারে, এটা হতেই পারে। ইট মে বি অকার্ড অল কনসার্ন অফ দ্য এরিয়া অফ, কি বলবো, বিজনেস সেন্টার। ঠিক আছে, তো আশা করি তোমাদের বিষয়টা কাজে লাগবে বা অধ্যায়টি কাজে লাগবে। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।